This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণের চক্রবুহনী। এক ভয়ঙ্কর চক্রবুহে আটকে পড়েছেন এ রাজ্যের সাধারণ মানুষ। কেন সবার কথা বলছি, কেন আলাদা করে শুধুমাত্র 26,000 শিক্ষকের কথা বলছি না, তার কারণ আজকে অনেকের মনে হতে পারে এই 26,000-এর মধ্যে যদি ভেজাল 6,000, ভুয়ো 6,000কে সরিয়েই রাখে, বাকি 20,000-এর কথাও যদি ভাবে, অনেকের মনে হতে পারে 20,000 শিক্ষকের চাকরি গেছে, তারা পরিবার পিছু আরও 5 জন ধরলে সব মিলিয়ে লাখখানেক। আচ্ছা, চাকরি প্রার্থী অনেকে রাস্তায় বসে আছেন, প্রত্যেক দিন নিজের ন্যায্য পাওনা গন্ডা বুঝে নিতে চাইছেন, নিজের হকের চাকরিটা চাইছেন। তাদেরকে যদি ধরে নিই, আরও লাখখানেক, লাখ দুয়েক, লাখ তিনেক, মেরে কেটে 5 লাখ, না 5 লাখ নয়। আসলে গোটা বাংলার সমস্যা, গোটা বাংলার মানুষ চক্রবুহে। কেন বলছি? স্কুলগুলোর হাল একবার ভেবে দেখুন। কোনো স্কুলে 21, কোথাও 16, কোথাও 5, 10, 2-3টা একেবারে মুড়ি মুড়কির মতো এক একটা স্কুলের শিক্ষকদের চাকরি গেছে। কোনো স্কুলে ঝাঁপ পড়ছে, কোনো স্কুলে কোনো একটি নির্দিষ্ট বিভাগ উঠে যাচ্ছে, কোনো স্কুলে প্রবল অনিশ্চয়তার মধ্যে হেডমাস্টার মশাই নিজে এসে তালা খুলছেন, ঘন্টা বাজাচ্ছেন, আবার ক্লাসে পড়াতেও যাচ্ছেন। যদি রাজ্যের শিক্ষার হাল হয়, এমনিতেই আমাদের রাজ্য থেকে গোটা দেশে পরিযায়ী শ্রমিকরা সব থেকে বেশি ছড়িয়ে পড়েন বলে আমাদের অত্যন্ত দুর্নাম, অপবাদ আছে। এ রাজ্যে নাকি ভাত নেই, ভাত থাকলেও সে ভাতের যথার্থ মূল্য নেই, হাতের কাজ নেই। এবার হাতের কাজের জন্য যারা রাজ্যের বাইরে যাবেন, তাদের পেটের ন্যূনতম বিদ্যাটুকু নিয়েও অন্য রাজ্য সংশয় প্রকাশ করবে। বাবা, তুমি কোথায় পড়েছো, কোন স্কুলে? শিক্ষক আসল ছিল না জালি? কত নম্বরই শিক্ষক, সত্যি না ভুয়ো? আর তার বাইরে এরপরে যে প্রশ্নগুলো উঠবে, আদৌ স্কুল থেকে পাশ করিয়ে কাউকে আমরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে পাঠাতে পারবো তো? একটা 8 পাস সার্টিফিকেট দেওয়ার মতো স্কুলও কটা অবশিষ্ট থাকবে? ক্লাস 8 পর্যন্ত পড়ানোর জন্য কতজন শিক্ষক অবশিষ্ট থাকবে? তাই যোগ্য অযোগ্যের দ্বন্দ্বে ভুলিয়ে গোটা সমস্যা থেকে আমাদেরকে কোনো ছোট্ট সমস্যার মধ্যে আটকে রাখার কথা বলা হচ্ছে। আসলে তা নয়। আমরা যে বিরাট চক্রবুহের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আমাদের যেটা বিরাট চক্রবুহে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হাতে না মেরে ভাতে মারার বন্দোবস্ত হয়েছে। সেই চক্রবুহ থেকে আমরা বেরোনোর পথ খুঁজবো তো তখন, যখন বুঝতে পারবো যে আমি একটা চক্রবুহে ঢুকে পড়েছি। আপনাকে তো ভাবটা এমন দেখানো হচ্ছে যে আপনি মরুভূমি নয়, মরুদ্যানের সামনে দাঁড়িয়ে আছেন। আসলে পুরোটা মরীচিকা। আসবো সে কথা আজকের বিশেষ প্রতিবেদন। অনেক পরিশ্রম করে এই চাকরি পেয়েছিল। সবার চাকরি কেন বাতিল করা হলো? আজ থেকে একদম পিওর ফ্রেশ ডেটা। করে সংসার চালাবো আমার। সুধীন্দ্রনাথ দত্ত লিখেছিলেন, আমি জানি এই ধ্বংসের দায়ভাগে আমরা দুজনে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার। দেনা কাদের শোধ করার কথা ছিল, আর কাদের সে দেনার দায়ভার নিতে হলো, বাংলার মানুষ জানে। সর্বোচ্চ আদালতে চিহ্নিত দাগি যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, তাদের দুর্নীতির শিকার হলেন হাজার হাজার যোগ্য। চাল থেকে কাকড় বাঁচতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। আর এদিকে যোগ্য শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা যারা পরিশ্রম করে চাকরি পেয়ে মনে করেছিলেন পরিবারের মুখে হাসি ফোটাবেন, সেই হতভাগ্যদের সামাজিক সম্মানটুকুও গেল। পাড়া পড়শি আত্মীয়দের কাছে মুখ দেখানো দায় হলো স্রেফ এক শ্রেণীর লোভী মানুষের জন্য। ধ্বংসের দায়ভার কি তাদের? 50 বছরের উপর আমি রাজ্য রাজনীতি দেখছি। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেও চুরি বাটপারি এগুলো লেগেই ছিল, কিন্তু এই হারে কোনোদিন আমি দেখিনি। মুখ্যমন্ত্রী কিন্তু সুকৌশলে দায় অস্বীকার করে দায়িত্বের কথা বলছেন। তারা একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো, শুনতে তো কোনো আপত্তি নেই।
আদালত বলছে। সবাই শুনেছেন যে যোগ্য যারা আগে কোনো সরকারি দফতরে কাজ করতেন তারা পুরনো কর্মস্থলে ফেরার আবেদন করতে পারবেন। 3 মাসের মধ্যে সরকারকে আবেদন মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু এসএসসি 3 মাসের কথাটা রায় উল্লেখ নেই। যখন একজন বলছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো, এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় 3 মাসে শেষ হতে পারে না। এসএসসি দুধ থেকে জল আলাদা করতে পারেনি, এটাও পারবে না। এইটা আজও আলাদা করা যায়, আমরা দায়িত্ব পাই, তাহলে আমরা করে দেখিয়ে দিতে পারি। 3 মাস না হলেও 10 মাসে সম্ভব বলছেন শুভেন্দু অধিকারী। তবে তার জন্য বাংলায় সরকার পরিবর্তন করতে হবে। ভারতীয় জনতা পার্টির সরকার 10 মাস পরে বাংলার মানুষ তৈরি করবে, যোগ্যদের তালিকা বের করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবে। কিন্তু সরকার বদলের যুদ্ধটা কিভাবে লড়বেন মানুষ? রাজ্যের প্রধান বিরোধী দল কোন পথে সেই লড়াই লড়তে চান? তারা তো ধর্মকে এখনো পেটের আগেই রেখে চলেছেন। রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে বিরুদ্ধে নামবে। রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান। নিশ্চিতভাবে এই লড়াইটা রামনবমীর পর লড়লে লড়া যাবে না এমনটা নয়, কিন্তু প্রশ্ন দৃষ্টিভঙ্গি আর অগ্রাধিকারে। মানুষের জন্য আর কোনো ভোট হবে না, শিক্ষা নিয়ে ভোট হবে না, স্বাস্থ্য নিয়ে ভোট হবে না, চাকরি নিয়ে ভোট হবে না, শিল্প নিয়ে ভোট হবে না। রাম রাজ্যের সবচেয়ে বড় প্রজা কল্যাণ ছিল সুবিচার, আর ছিল খাবার, পোশাক আর মাথার উপর ছাদের গ্যারেন্টি। রাম নাম মুখে নিয়ে বাংলা যারা বদল আনতে চান তাদের রামনবমীর কর্মসূচি পেটের ভাত আর হকের চাকরি নিয়ে হলে তা কি রাম রাজ্যের বিপরীতে যেত? বিতর্ক শুরু। ঠিক এটাই আমার প্রশ্ন। রাম রাজ্যের প্রথম কথা সুবিচার, দ্বিতীয় কথা পেটে ভাত, গায়ে পোশাক, মাথার ছাদ, আর অবশ্যই হাতের কাজ। রাম রাজ্যে কোনো প্রজা বেকার ছিলেন বলে তো শুনিনি। রাজ্য যখন এমন ভয়ঙ্কর সংকটের মধ্যে রয়েছে, শিক্ষা নিয়ে, চাকরি নিয়ে, পেটের ভাত নিয়ে, তখন রাম রাজ্যের কর্মসূচির মধ্যে এগুলো আসে না? এটা কি ধর্মযুদ্ধের অংশ নাকি এটা কর্মযুদ্ধের অংশ? যদি ধর্মযুদ্ধ আর কর্মযুদ্ধ আলাদা হয় তাহলে কোন যুদ্ধটা লড়ছেন এ রাজ্যের শাসক আর বিরোধী পক্ষ? কোন যুদ্ধটা লড়তে চান? কিন্তু তার আগে এই যুদ্ধের আসল চেহারাটা, এই যুদ্ধের আসল ভুক্তভোগীদের আপনাদের দেখায়। কথায় বলে না, রাজায় রাজায় যুদ্ধ যায়, উলু খাগড়ার প্রাণ যায়। রাজা রাজা যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যাওয়ার চেষ্টাটা, চেহারাটা, অবস্থাটা আপনাদের একবার দেখায়। কীরকমভাবে আছেন উলু খাগড়ার, আর যাদেরকে রাজারা উলু খাগড়া বানিয়ে রাখতে চান তাদের প্রজারা, তারাই যে আসল, তারাই যে সমষ্টি। আজকের রাজারা যে তাদের ভোটে নির্বাচিত হন সেটা তো আপনারা জানেন। তেমন দুজন উলু খাগড়ার উদাহরণ আপনাদের দিচ্ছি। হ্যাঁ, আমি উলু খাগড়া বলে তাদেরকে পরিচয় করাচ্ছি, আমি তাদেরকে ছোট করছি না, আমি তাদেরকে বড়ই করছি। তাদেরকে যে চোখে দেখা হয় আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের রাজনীতিতে, সেই চোখে আপনাদেরকে দেখাবো। তাই উলু খাগড়া বলছি। রাজারা এইভাবে ভেবে থাকেন। তার আগে আমরা আজকের প্রশ্নটা, প্রথম প্রশ্ন, একমাত্র প্রশ্ন জানিয়ে আজকে বিতর্ক করব। বাংলার এখন ধর্মযুদ্ধ না কর্মযুদ্ধ চাই? আর তাই সদ্য কর্মহীন হয়েছেন এমন দুজন, স্রেফ যোগ্য অযোগ্যর ভেজাল মেশা আলাদা করা যায়নি, এমন লোকেদের মধ্যে থেকে আমরা দুজনকে বেছে নিয়েছি। একজন মানবিকতার কারণে কাজটা হারাননি, তার নাম সোমা দাস, তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আরেকজনও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিন্তু কাজটা হারিয়েছেন, তার নাম সোমনাথ মালো। সোমনাথ শুধু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বলে তার জন্য আলাদা করে মানবিকতার ভিক্ষা চাইছি না রাজামশাইরা। আপনাদের কাছে বলে রাখি, এই দুই উলু খাগড়া যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, রাজামশাইরা, সেই দুই উলু খাগড়ার এক সোমা, তিনি মানবিক কারণে দেশের সর্বোচ্চ আদালত থেকে তার চাকরির অধিকারটি স্বীকৃত থেকেছে, তার চাকরি আছে। 2016 প্যানেলে থেকেও তার চাকরি আছে। কিন্তু সোমনাথ শুধু ব্যাধিতে আক্রান্ত নন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সোমনাথ এর আগে দেশের মুখ উজ্জ্বল করেছেন। বিদেশের মাটিতে একজন অ্যাথলিট হিসেবে সোমনাথ দেশকে শুধু প্রতিনিধিত্ব করেননি, দেশের স্বর্ণপদক এনেছিলেন। সেই সোমনাথের কাজটা নেই। সোমনাথ অশিক্ষক কর্মচারী হিসেবে কাজ করতেন। আমি প্রথম আজকে কথা বলবো সোমনাথ এবং সোমার সঙ্গে। প্রথমে সোমা, আপনার কাছ থেকে জানতে চাইব, আপনার সহকর্মীদের অনেকে না, প্রত্যেকেই আর নেই, যেমন সোমনাথও নেই, যারা একসঙ্গে আপনাদের এক প্যানেলে ছিলেন, কিভাবে দেখছেন সময় ঘটনাটাকে?
দেখুন, আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতি একদম ভয়াবহ পরিস্থিতি। আমার চাকরি মানবিক কারণে হয়েছিল এবং সেই সূত্রে মানবিক কারণেই বেঁচে আছে, যেটা আছে সেটা হিউম্যানিটি গ্রাউন্ডে আছে, মানবিক কারণে আছে। সেটা বাদ দিয়ে শুধু তো আমি একাই নয়, এই যে বাকি আমাকে বাদ দিয়ে যতজন প্যানেলে ছিল তাদেরও কিন্তু আজ এই যে ভয়াবহ পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতি কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। এটা অনেক আগে একটা বিষবৃক্ষের চারা রোপণ করা হয়েছে, সেটা বিষবৃক্ষে পরিণত হয়ে গেছে। একদিনের সময় নেই। আমি রাস্তায় আন্দোলনে দেখেছি, তারপরে এই আইনি লড়াইয়ে দেখেছি। এর মধ্যে 2016 থেকে যদি আজকে দেখি, এটা কিন্তু অনেক দিন কিছু অবহেলা, কিছু মানুষের লোভ, প্রথমত কিছু মানুষের অনৈতিক লোভ এবং টাকার লোভ বলুন বা অনৈতিক উপায়ে, দুর্নীতির উপায়ে চাকরির লোভ, এই কারণে আজ এই পরিস্থিতি কিন্তু দায়ী হয়েছে। এটা আর তার জন্য আজ নিরপরাধ মানুষ ভুগছে, আমি এটাই বলবো। বেশ, সোমনাথ, আমি আপনার কাছে জানতে চাইব, আপনি সেই দুর্ভাগাদের দলে দেশের প্রতিনিধিত্ব করেও এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও যাদের চাকরি গেছে, যাদের অকারণে চাকরি গেছে, যাদের ইচ্ছে করে প্রতিষ্ঠান আলাদা করতে চায়নি বলে চাকরি গেছে। সোমনাথ, কি অবস্থা আপনার পরিবারের? আপনার পরিবারে আর কে কে আছেন সবটা যদি বলেন আমাদের। আমি আছি, আমার ওয়াইফ এবং আমার একটা ছোট্ট মেয়ে আছে, ক্লাস 9-এ পড়ে। দেখুন, আমি 2002 সালে প্যারা এশিয়ান গেমসে ভারতবর্ষের হয়ে হাই জাম্পে সোনার মেডেল এনে দিয়েছিলাম সাউথ কোরিয়া, যেটা অনুষ্ঠিত হয়েছিল সাউথ কোরিয়ার বুসানে। আমি দেশ থেকে যখন ফিরে এসেছিলাম তখন ভেবেছিলাম ভারত সরকার হয়তো আমাকে একটা স্পোর্টস কোটায় কোনো চাকরি দেবে, কিন্তু আমি অনেক জায়গায় অনেক আবেদন করার পরেও আমি কোথাও কোনো চাকরি পাইনি। অনেক কষ্ট করে আমি তারপর লাস্টে যখন দেখলাম যে আমাদের জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য কোনো স্পোর্টস কোটা নেই, তখন আমাকে বাধ্য হয়ে আমার এই খেলাটা ছেড়ে দিতে হয়েছে। এবং আমার এই খেলা ছেড়ে দেওয়ার পেছনে এই ভারতবর্ষ দায়ী, এই পশ্চিমবঙ্গ দায়ী, এই সমগ্র সমাজ দায়ী যে কেন ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য কোনো স্পোর্টস কোটা নেই। ভারতবর্ষের হয়ে সোনার মেডেল আনার পরেও, এশিয়ান গেমসে সোনার মেডেল আনার পরেও সেই দেশের স্পোর্টসম্যানদের জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য স্পোর্টস কোটা নেই। এটা বড় লজ্জার বিষয়। শুধু তাই না, ওই সময় আমি আমার স্টেটের কাছ থেকে কোনো রকম সংবর্ধনাও পাইনি। কিন্তু আমি যখন দেখলাম যে আমাদের জন্য কোনো স্পোর্টস কোটা নেই, তখন আমি বাধ্য হয়ে আমি খেলা ছেড়ে দিয়ে আমি শেষ পর্যন্ত পড়াশুনো করলাম এবং তার ফাঁকে একটা চাকরিতে জয়েন করলাম, যে L&T ফাইন্যান্সে চাকরি করতে করতে আমি সরকারি পরীক্ষার জন্য পড়াশুনো করলাম এবং পড়াশোনা করার পর যেভাবে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমি পাশ করলাম। পাশ করার পরে ইন্টারভিউ হলো, টাইপিং টেস্ট হলো, মেডিকেল হলো, পুলিশের ভেরিফিকেশন হলো, সমস্ত কিছু হওয়ার পরে আমি জয়েন করলাম বীরনগর হাই স্কুলে। কিন্তু দেখা গেল পরবর্তী সময় আমাদের চাকরিটা কেস হয়ে গেছে। কেস হয়ে যাওয়ার ফলে তখন হাইকোর্টে আমাদের চাকরি চলে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে করলাম, সুপ্রিম কোর্টে একই হয়ে গেছে। কিন্তু আমার একটাই বক্তব্য যে আমার ক্ষেত্রে আমি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং আমার দুরারোগ্য ক্যান্সার, আমার চিকিৎসার জন্য মাসে আমার চিকিৎসা এবং লোন বাবদ মাসে 15,000 টাকা খরচ আছে। কিন্তু আমি এই মুহূর্তে যদি চাকরি চলে যায়, আমি কি করে সংসারটা চালাবো এবং আমার পরিবারটাকে নিয়ে কি করে বাঁচবো। আমি চাইছি আমার জন্য যদি আমার কেসটা যদি লড়ার জন্য কোনো উকিল যদি আসে, কোনো উকিল যদি ফ্রিতে আমার হয়ে যদি একটু লড়ে এবং সোমা দাসের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা যদি আমার ক্ষেত্রে হয়, তাহলে আমি খুব উপকৃত হব। এবং মাননীয় বিচারপতিদের কাছে আমার একটা অনুরোধ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, আপনারা যদি একটু দয়া করে আমার বিষয়টা একটু ভেবে দেখেন, তাহলে আমার চাকরিটা বেঁচে যাবে এবং পরিবারটা বেঁচে যাবে। এটাই আমার প্রাপ্য। এটুকুই আমার সবার কাছে অনুরোধ, আর কিছু বলার নেই আমার। আমি চাইছি যে যেন আমার পরিবারটা ভেসে না যায় এবং আমার যে ক্যান্সারের যে ওষুধ কিনতে প্রচুর পয়সার প্রয়োজন, এই মুহূর্তে যদি নতুন করে আবার পড়াশোনা করে চাকরি করতে হয়, 8 বছর আগে আমি কি পড়াশোনা করেছি সবই ভুলে গেছি। এখন কি কোনোভাবেই সম্ভব না পড়াশোনা করে চাকরি করা। তাই আমার বিষয়টা একটু ভাবলে একটু ভালো হয়, তা নাহলে আমার ক্ষেত্রে খুবই অসুবিধা হয়ে যাবে। অনেক ধন্যবাদ সোমনাথ এবং সোমা আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আপনাদের এই অত্যন্ত কষ্টকর জীবনযাত্রার মধ্যে থেকে আমাদের জন্য এই সময়টা বের করবার জন্য। সোমা, আপনাকে আমি আরও বিশেষভাবে ধন্যবাদ দেবো, তার কারণ
হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আপনার চাকরির গায়ে আঁচড়টুকু পড়েনি, কিন্তু আপনি নিরাপদ দূরত্বে বসে না থেকে এই সমস্যাটার কথা আমাদেরকে বলতে এসছেন। আপনি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাতে এসছেন যে আসলে আমরা কেমন আছি। অনেক ধন্যবাদ সময় এবং সোমনাথ আপনাদের দুজনকে। এবার আমার সঙ্গে যে উপস্থিত রাজনৈতিক নেতা নেত্রীরা আছেন এবং অন্য অতিথিরা আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমার সঙ্গে তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন, বিজেপি মুখপাত্র এবং আইনজীবী। আমার সঙ্গে রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী এবং সুকন্যা তৃণমূলকে সমর্থন করেন। রয়েছেন ফিরদৌস শামীম, দীর্ঘদিন ধরে বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য যিনি লড়েছেন, যাদের লড়া মামলার ফলেই শেষমেশ ঘুষ দিয়ে চাকরি পাওয়া ভুয়ো শিক্ষকদের চাকরি গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে দুর্ভাগ্যবশত ভয়ঙ্কর দুর্ভাগা এই দেশে যোগ্য শিক্ষকদেরও চাকরি গেছে। নির্মল মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, বর্ষিয়ান সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার। আমি শুরু করব ফিরদৌস আপনার কাছ থেকে। যে ছবিগুলো দেখালাম, যে কথাগুলো শোনালাম, আমি আর 3টে ছবি দেখাবো আপনাদেরকে। আমি জানি হয়তো মনে হচ্ছে যে কিসের কথা বলছি, কিসের কথা শুনতে চাইছি। আমি দেখাই কেন বলছি যে আমরা সবাই চক্রব্যূহে পড়ে রয়েছি। 3টে স্কুল, পাড়ায় পাড়ায় এমন স্কুল পাবেন আজকে থেকে। প্রথমে দেখাই ধূপগুড়ির একটা স্কুল। দিন কয়েক আগে এক শিক্ষক মারা গিয়েছিলেন। দেখুন ছবিটা, দিন কয়েক আগে এক শিক্ষক মারা গিয়েছিলেন ধূপগুড়ির এই স্কুলটাতে। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে একদম বাঁদিকে ধূপগুড়ি স্কুলের ছবি। এবার একমাত্র শিক্ষাকর্মীর চাকরিটাও চলে গেল। এই স্কুলটাতে এখন যদি শেষমেশ তালাটা কেউ না দিয়ে বেরিয়ে থাকেন তাহলে তালা দেওয়ার লোক নেই, আর যদি তালা দিয়ে কেউ বেরিয়ে থাকেন তাহলে ওই তালা খুলতে যাওয়ার লোক নেই। মানে স্কুলে তালা পড়ল, পলাশি। 38 জন শিক্ষক। স্ক্রিনের ঠিক পরেই দেখছেন আপনারা যে ছবিটা, অর্থাৎ বাঁদিকে একদম স্ক্রিনের বাঁদিকে ধূপগুড়ির ছবি, তারপরেই যে ছবিটা সেটা পলাশির ছবি। 38 জন শিক্ষকের মধ্যে 11 জনের চাকরি চলে গেছে স্কুলে। এই স্কুলের বিজ্ঞান বিভাগটা বন্ধ হতে বসেছে। দুর্গাপুর 4র্থ শ্রেণীর কর্মী চাকরিহারা। হেড স্যারকেই এবার থেকে ঘন্টা বাজাতে হবে, তালাও খুলতে হবে স্কুলের। আর পুরুলিয়ার কাশীপুর, একসময় মাওবাদী উপদ্রব নিয়ে এই অঞ্চলে আমাদের খুব মাথা ব্যথা হয়েছিল। রাস্তা করতে হবে, জল পাঠাতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো যে সংজ্ঞা তাতে বোধহয় স্কুল বাইরে পড়ে, জানি না। কাশীপুরের একটি স্কুলে একমাত্র শিক্ষক ছিলেন, একজনই মাত্র শিক্ষক। এরকম একজন মাত্র শিক্ষকের স্কুল আমাদের রাজ্যে বেশ কিছু, 3,500-এর উপরে। এই স্কুলটার পড়াশুনো কার্যত লাটে উঠল, কারণ এই একমাত্র শিক্ষকেরও চাকরি গেছে যোগ্য হওয়া সত্ত্বেও। এবার আমি জিজ্ঞাসা করব ফিরদৌস শামীম, ধর্মযুদ্ধ না কর্মযুদ্ধ, কোনটা চাই রাজ্য? দেখুন, প্রথম কথা বলে আপনি এতক্ষণ দুজনকে দেখাচ্ছিলেন এই সোমার মামলা আমারই করা, এবং সোমার প্রথমে যখন এই একটি সংবাদপত্রে সোমার কথা প্রচারিত হয় তখন সেই সময় যিনি বিচারপতি ছিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সোমাকে ডেকে পাঠিয়েছিলেন, তিনি সার্ভিস নেননি। পরবর্তীতে আমি একটি রিট পিটিশন করেছিলাম। সোমা কিন্তু ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল, সোমার ডিপ্রাইভ, বঞ্চিত চাকরি প্রার্থী। এই বঞ্চিত চাকরি প্রার্থীরা কেন বঞ্চিত হয়েছিলেন জানেন? তার কারণ রাজ্য সরকার আইন এমনভাবে ফ্রেম করেছিল যাতে এদের বঞ্চিত করা হয়। তার কারণ দেখুন, রাইট টু ইনফরমেশন অ্যাক্টে বলা আছে যে 20 বছর ডকুমেন্ট সংরক্ষণ করে রাখবে। আচ্ছা, রাজ্য সরকারকে কে আইন তৈরি করতে বলেছিল যে 1 বছরে ফিজিক্যাল কপি ডিস্ট্রয় করে দেবে, এবং ওই যে স্ক্যান কপি রাখার কোনো প্রকার কোনো প্রভিশন রাখবে না, সেই বিষয়ে সাইলেন্ট থাকবে। আসলে সাইলেন্ট থেকেই ভায়োলেন্টলি পথটা তৈরি করে দিয়েছিলেন যাতে দুর্নীতি করা যায়, এবং সেই জন্যই তারা না ফিজিক্যাল কপি রেখেছে না স্ক্যান কপি রেখেছে। প্রায়ের 28 নম্বর প্যারাগ্রাফটা দেখে দেবেন। যদি এই স্ক্যান কপিটাও রাখতো বা এসএসসি বলতো হ্যাঁ আমার সার্ভারে ওই অরিজিনাল ওএমআর এর মিরর ইমেজ আছে, একজন যোগ্য চাকরি প্রার্থীরও চাকরি যেত না। তাহলে এইটা করেছে কে? রাজ্য সরকার। এবং শুধু তাই না, বারবার অপরচুনিটি দেওয়া হয়েছে, সেই অপরচুনিটি ব্যবহার করেনি, উল্টে এই সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী গলা উঁচিয়ে বলেছেন একজনেরও চাকরি যাবে না। তার কারণ তারই তো ভাই বন্ধুরা এদের কাছ থেকে, যারা ওই টেন্টেড ক্যান্ডিডেট, হাত পেতে টাকা নিয়েছে, টাকা বাঁচানোর জন্য আসলে ওদের চাকরি বাঁচানো। আমি সুকন্যার কাছে যাবো, কিন্তু তার আগে সুকন্যা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের বক্তব্যটা শোনাই। এই ঘটনার পর সাংবাদিক বৈঠক করেছেন, তার মধ্যে থেকে নির্দিষ্ট একটি বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলছেন যে তারা চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি যাতে এই সমস্যার সমাধান হয়, যাতে একজন যোগ্য শিক্ষকেরও চাকরি না যায়, কোর্টের কথা মেনে যা করা করবেন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, আর কোর্টের কথা মেনেই যা করার আমরা করব। তাই আমি আবার বলছি, যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে,
তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। আপনার কাছে একটাই প্রশ্ন নিয়ে আসবো, একটা সোজা প্রশ্ন। আমি শুনেছি কিলিয়ে কাঁঠাল পাকানো যায় না, কিন্তু আমার সামহাও মনে হয়েছে এই চাকরি প্রার্থীদের, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি যাওয়াটা একেবারে রাজ্য সরকারের কিলিয়ে কাঁঠাল পাকানো। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে 8,000-এর চাকরি গিয়েছিল, তাদের চাকরি বাঁচাতে গিয়ে 26,000-এর চাকরি গেল। আপনি মানেন কিনা সুকন্যা বলুন? রাজ্য সরকার আসলে কোন যুদ্ধটা লড়ছে? রাজ্য সরকার কি কর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ, কোন যুদ্ধেই আসলে আছে? কার জন্য যুদ্ধ করছে? চাকরি যাওয়াটা, যোগ্য প্রার্থীদের যে চাকরিটা চলে গেছে 26,000-এর, তাদের মধ্যে 5,000 জনকে যদি আমরা বাদ দিয়ে রাখি, পরবর্তী জনদের যদি আমি দেখতে পাই, আমাদের নেত্রী বারবার করে বলছেন যে হ্যাঁ, এটা আমাদের কর্মসংস্থানের ব্যাপার আছে, আমরা প্রত্যেককেই দেখব, অ্যাজ পার কোর্ট অর্ডার্স যেভাবে বলা যোগ্য প্রার্থীদের জন্য আমরা নিশ্চয়ই কাজের ব্যবস্থা করবো। ওটা অ্যাজ সুন অ্যাজ পসিবল উনি বারবার করে বলছেন এটা কাজটা করবেন। আর দেখুন এই দুর্নীতি নিয়ে যে এই কথাটা, হ্যাঁ, আগের প্রতিশ্রুতিগুলো মিথ্যে ছিল, কারোর চাকরি কোনোটাই মিথ্যে ছিল না। এখন কোর্ট অর্ডার দেখুন, এটা আমাদের সবাইকেই মেনে নিতে হবে। কেন চাকরি কারোর চাকরি যাক, 8,000-এর যেত, কারোর চাকরি যাক, সেটা কখনোই 8,000-এর যেত। প্রথম যদি মেনে নেওয়া সরকার জানতো না কি আছে এসএসসির কাছে, প্রত্যেকেই চেয়েছিল হয়তো কারোরই যাতে চাকরি না যায়, সেই জন্যই সেখানে সুপ্রিম কোর্টে যারা দুর্নীতি করেছে তাদেরও যাতে চাকরি না যায়, না সেদের তাদের ক্ষেত্রে না। সেই 5,000 জন গেছে সেটা তো আমরা মেনেই নিই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো 8,000-এর চাকরি করেছিলেন। যোগ্য প্রার্থীদের যে চাকরি যাবে, এটা একটা ইনহিউম্যান অর্ডার, আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু আমরা আমাদের প্রত্যেকের অভিমত তাই, অর্ডারকে মেনে নিয়ে বারবার করে বলছেন যে চাকরির ব্যবস্থা আমরা করবো এবং সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল করবো। আর চাকরি ক্ষেত্রে দুর্নীতি এটা প্রথম পশ্চিমবঙ্গ প্রথম ইতিহাসে হলো তা কিন্তু নয়। এই যে এবার আপনি বলবেন যে এবার সুকন্যা কিন্তু গোটা ভারতবর্ষ ঘুরতে শুরু করলো, আমরা কিন্তু দিকে দিকে জিনিসটা দেখেছি। কিন্তু দেখুন এই যে চাকরি প্রার্থীদের চাকরি চলে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু আমরা দেখতে পারি। 5,000 জনের চাকরি ঠিক আছে গেছে, বাকিদের চাকরি কেন যায়? কেন এরকম অর্ডার আমাদের দেখতে পারি? আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি গোটা ভারত থেকে ব্যাপক বলুন বা অন্য কোনো কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি যে চাকরি হারানো কাউকে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক হিসেবে আস্থা দেখেন। আমি জানি না পশ্চিমবঙ্গ থেকে কতজনকে যেতে দেবো। তরুণ জ্যোতি, কর্মযুদ্ধ না ধর্মযুদ্ধ? কারণ আপনাদের ক্ষেত্রে প্রশ্নটা আরো স্পেসিফিক। আপনারা রিসেন্টলি ইদানিং করে সব থেকে বেশি করে বলছেন হিন্দুত্ব হিন্দুত্ব হিন্দুত্ব, এটাই ভোটে লড়ার একমাত্র। আমরা রাম রাজ্যের কথা বলছি, আমি আগেও বলেছি রাম রাজ্য সুবিচার, রাম রাজ্য মানে সুবিচার, রাম রাজ্য মানে সুশাসন, রাম রাজ্য মানে ন্যায় বিচার। তোমার এই ধর্মযুদ্ধ না কর্মযুদ্ধ দেখার ইচ্ছে যদি আজকে হয়, এক্ষুনি তোমার ক্যামেরাম্যানকে পাঁচটার কাছে পাঠাও, ধর্মযুদ্ধ না কর্মযুদ্ধ দেখতে পাবে। আমি সেই পয়েন্টে আসছি না। ক্যালকুলেটার আছে তোমার কাছে অনির্বাণ? আছে? ক্যালকুলেটার বের করো, বা তোমার দর্শকরা এরা দেখছে এটা বের করো। 5,261 জন পয়েন্টের প্রথমে র্যাঙ্ক জাম, ওএমআরএ গোলমাল, 0-53 এই ক্যাটাগরিতে রাজ্য সরকার একটা ডিসিশন নিল, ফিনান্স ডিপার্টমেন্ট একটা ডিসিশন নিল, ক্যাবিনেট ডিসিশন হলো যে এদেরকে রাখার জন্য আমরা সুপার নিউমারি পোস্ট তৈরি করবো। ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল দিল, ল ডিপার্টমেন্ট তৎকালীন সরকারের এজি বললো হ্যাঁ করা যায়। এটা ইমপ্লিকেশন কি হবে একটু হিসাব করবে। হ্যাঁ, তোমার দর্শকদের বলবো ক্যালকুলেটার বের করে হিসাব করতে। 262,40,62,320 টাকা বরাদ্দ হয়েছিল, এটা ফিনান্স অ্যাপ্লিকেশন 1 বছর। আমি ধরে নিলাম এই 5,261 জনের পুরো সার্ভিস টেনিওর 30 বছর, মোটামুটি 30 বছর তাদের কোনো ইনক্রিমেন্ট হবে না, এদের কোনো পে কমিশন পাবে না, এরা এই মাইনেটাই পাবে। যদি তাই হয় 30 বছরে এই দুর্নীতিযুক্ত টিচারগুলোকে রাখার জন্য কত খরচা হতো? সিম্পল 30 দিয়ে গুণ করে দাও, বেশ হতো 7,872 কোটি, 18,69,600 টাকা। কার টাকা? কারোর বাবার টাকা নয়, আমার তোমার মতো করদাতাদের টাকা। কত পরিমাণে দুর্নীতি হয়েছিল অনির্বাণ, যে সরকার এই 7,872 কোটি টাকা খরচা করার জন্য তৈরি ছিল। কি পরিমাণ ছোট্ট প্রশ্ন, ছোট্ট প্রশ্ন, দুটো প্রশ্ন। আমি দেবো শেষ করতে। আপনি লয়ার, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনি পৃথিবীতে এরকম তদন্ত শুনেছেন যেখানে চোর ধরা পড়েছে, চুরির মাল ধরা পড়েনি? আসছি চুরির মাল নিয়েও তোমার আসছে, তোমার এই প্রশ্নগুলো আসছি। প্লিজ তোমার শেষ করে দাও, আমি আসছি। তোমার স্কুলগুলোকে তুমি দেখালে, দেখো এই দুর্নীতির জন্য এফেক্টেড এই 26,000, যেমন সেম 25 লক্ষ পরীক্ষার্থী ইন্টু 4, 1 কোটি, তারাও এফেক্টেড। তার থেকেও বেশি একটা ক্যাটাগরি এফেক্টেড, কারা জানো? গরিব মানুষরা, কারণ তারা তো ক্ষমতা নেই ছেলে মেয়েকে দামি স্কুলে পড়াবে। শুরুতেই সেটা বললাম যে চক্রবুহে এবার গল্পটা হচ্ছে অনির্বাণ, আমি জনমত নিচ্ছি প্রত্যেকদিন, আজকেও নিয়েছি। আমার জনমতের প্রশ্নটা কি ছিল? অনির্বাণের চক্রবুহে আমি আপনাদেরকে মত জানাতে বলেছিলাম। আমার একটি মাত্র প্রশ্ন, সে প্রশ্নটা কি ছিল আমি আপনাদেরকে দেখাই। আমি প্রশ্ন করেছিলাম আজকে আপনাদের মত নেওয়ার জন্য ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে TV9-এর। দুর্নীতিকে ইস্যু মনে করেন না বাংলার মানুষ, কেন এ প্রশ্ন করেছিলাম? আপনারা কি উত্তর দিয়েছেন
এবং আপনাদের মধ্যে থেকে সেরা 3 জন যারা উত্তর দিয়েছেন বা মন্তব্য করেছেন এই প্রসঙ্গে আমি তাদের নামও বলবো, তাদের প্রশ্ন বা তাদের মন্তব্যও দেখাবো। প্রশ্ন রেখেছিলাম, দুর্নীতিকে ইস্যু মনে করেন না বাংলার মানুষ, মনে করেন না? দেখুন মানুষ কি উত্তর দিচ্ছে, আপনাদেরই দেওয়া রায়। আপনারা বলছেন হ্যাঁ বাংলার মানুষ দুর্নীতিকে ইস্যু মনে করেন না, 78% বলছেন, না বলছেন 22%। কেন বলছেন এমন কথা? আমি 3টে মন্তব্য, সেরা মন্তব্য বেছে নিয়েছি। মন্তব্যও বলতে পারেন, একটার মধ্যে প্রশ্নও আছে, কিন্তু সেটা প্রশ্নের ছলে আসলে মন্তব্যই। একে একে 3 জনের নাম বলবো এবং দেখাবো কারা কারা এই মন্তব্যগুলি করেছেন। দীপ্ত নাম লিখেছেন কিন্তু সারনেম লেখেননি, ফলে আমাকে দীপ্তই বলতে হচ্ছে। মানুষের কথা রাজনৈতিক নেতারা আদৌ শোনেন, এটা আমার মন্তব্যই মনে হয়েছে দীপ্তর প্রশ্ন শুনে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। বাংলায় যে যত বেশি দুর্নীতিগ্রস্ত সে তত বেশি মহান, একটা এক্সক্লেমেশন দিয়ে লিখেছেন বিশ্বজিৎ দাস। আর ভাটায় ভাসছে বাংলা, কি করে দুর্নীতিকে ইস্যু মনে করবে বলছেন নারায়ণ দে সরকার। আমি এইখানে তরুণজ্যোতি তিওয়ারি আপনার কাছে আসবো, তার আগে আমি আপনার দলের রাজ্য সভাপতির একটি মন্তব্য শুনব, একটি বক্তব্য। গতকাল সুকান্ত মজুমদার কালীঘাট অভিযানের কথা বলেছেন, কালীঘাট অভিযানের কথা বলেছেন সুকান্ত মজুমদার 7 তারিখ। কি বলেছেন একবার শুনুন। এই টাকা নেয়ার জন্য এবং যোগ্যদের চাকরি নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে আমাদের যুব মোর্চা যাবে, কালীঘাট অভিযান করবে আমাদের যুব মোর্চা। আমরা বলে দিলাম 7 তারিখে প্রয়োজনে আমাদের যুব মোর্চা কালীঘাট যাবে। এটা শুনলেন তো? কয়েকদিন আগে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার সেটাও শুনুন। তারপরে আপনিও বুঝতে পারবেন বা প্রশ্ন করতে পারবেন যে সত্যি অভিযানটা কালীঘাটে দরকার না অন্য কোথাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জটা। 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে, তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। তরুণজ্যোতি আগে যেটা বলছিলাম না শেষ করে চুরির মাল একদম চুরি করেছে হিসেব আছে, তাকে দিয়েছে হিসেব। আসছি আমি আগে সংক্ষেপে একদম দেখো 30 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট। আচ্ছা 30 সেকেন্ড করে আগে প্রথম 30 সেকেন্ড, প্রথম 30 সেকেন্ড আগের পার্টটা দেখো। তোমরা স্কুলগুলোর ছবি দেখাচ্ছিলে, গরিবের ছেলেরা যায় ওখানে, বলছিলাম আচ্ছা বলো 2016 পর এরকম তো না কেউ কোয়ালিফিকেশন পায়নি, 2016 পর থেকে রিক্রুটমেন্ট প্রসেস আর একটাও কেন হলো না, আর কাউকে নিয়োগ কেন করা হলো না? নিয়োগ করা হলে তো এই অবস্থা হতো না। ফার্স্ট। সেকেন্ড, তোমার এই দুর্নীতি মানুষের ইস্যুটাকে বলছি, কি দরকার বলতো? লক্ষ্মীর ভান্ডার 300 টাকা পাবে, 500 টাকা দরকার নেই, আর 300 পাবে মানুষ ভুলে যাবে। মানুষ কিছু পাচ্ছে না অনির্বাণ এই রাজ্যে, যেইটুকু পাচ্ছে সেইটুকু আগলে ধরে আছে। আমি বলি 5000 দিই। পরে 30 সেকেন্ড। সেকেন্ড, যে মন্তব্যগুলো অভিষেক, কোথায় যাওয়া কথা? কালীঘাট না সিবিআই দপ্তর? প্রত্যেক তৃণমূল নেতার বাড়িতে যাওয়া দরকার। এদেরকে বাঁচানোর একটা উপায় তো আছে। তদন্ত তো সিবিআই করছে। আসছি সিবিআই তদন্ত করছে দুর্নীতি পাটে। ওএমআর যদি 25 লক্ষ ওএমআর যদি না পাওয়া যায়, যোগ্য অযোগ্য কারোর পক্ষে বাঁচা সম্ভব না। আমি বলছি না এটা, আমি বলছি না রে বাবা, এটা সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান এপ্রিল 2024-এ বলেছিল বাঁচা সম্ভব নয়, পরের দিন পাল্টে খেয়েছিলেন। এবার সেখানে দাঁড়িয়ে আমি এখনো বিশ্বাস করি ওএমআর নষ্ট হয়নি। তৃণমূল নেতাদের বাড়িতে আছে, চাকরির দালালদের বাড়িতে আছে। আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, 25 লক্ষ × 4 1 কোটি মানুষ প্রত্যেকটা তৃণমূল নেতার বাড়িতে যাক, মমতার বাড়িতে যাক, গিয়ে বের করুক ওএমআরগুলো কোথায় আছে। আমি নির্মলাবাবু আপনার কাছে আসবো। কাল বাংলার ঘরে ঘরে অন্নপূর্ণা পুজো। নির্মলাবাবু, আমি স্বামী বিবেকানন্দ অল্পই পড়েছি, বেশি পড়ি। শুনেছিলাম খালি পেটে ধর্ম হয় না, খালি পেটে ধর্মযুদ্ধ হয়। দেখুন, আপনি যে প্রশ্নটা তুলেছেন যে ধর্মযুদ্ধ না কর্মযুদ্ধ, আমি পশ্চিমবঙ্গের যদি আপনি ইতিহাস দেখেন তাহলে 2টো কর্মযুদ্ধ হয়েছে এবং 2টো কর্মযুদ্ধেরই ফল পাওয়া গেছে। প্রথম কর্মযুদ্ধ বামফ্রন্ট সরকার যখন কংগ্রেসকে সরিয়ে আসে, সেটা কর্মযুদ্ধই ছিল, চাকরি, জমি ইত্যাদি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসেন তখন সেটাও কর্মযুদ্ধ ছিল, যেটাতে উনি পরিবর্তনের ডাক দিয়েছিলেন। সুতরাং 2টো কর্মযুদ্ধ হয়ে গেছে। শুভেন্দুবাবুরা যেটা শুরু করছেন সেটা হচ্ছে ধর্মযুদ্ধ। কেন? এবং তার কারণ হচ্ছে এই ধর্মযুদ্ধের লড়াইটা না মমতা বন্দ্যোপাধ্যায়, না বামপন্থীরা, না শুভেন্দু অধিকারী নিজে এই লড়াইটা কখনো লড়েন। কিন্তু একটা ব্যাপার আছে, এই যে ধর্মযুদ্ধটা, এই ধর্মযুদ্ধে শুভেন্দুবাবু 2টো ধর্ম, একটা নাম হচ্ছে জাতি ধর্ম
আর একটা হচ্ছে কুলধর্ম। ওনার কুলধর্মটা কি? যে ওনাকে লড়াই করতে হবে। যেমন অর্জুনের ছিল, সে ক্ষত্রিয়, তাকে কৃষ্ণ বলেছিল তোমায় লড়তে হবে, ক্ষত্র ধর্মটা পালন করে, এটা তোমার কুলধর্ম। জাতি ধর্ম কি? কৌরবদের হারিয়ে দিতে হবে। বেশ। শুভেন্দুবাবুর জাতি ধর্ম কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। সুতরাং আপনি বলছেন এই কর্মযুদ্ধের সঙ্গে ধর্মযুদ্ধ বা এই ধর্মযুদ্ধের সঙ্গে কর্মযুদ্ধের কোনো মিল আছে? হ্যাঁ, নিশ্চয়ই মিলটা এইখানে। আমার কাছে যে দুটো কর্মযুদ্ধ হয়েছে আর যে ধর্মযুদ্ধে ওরা ঢুকছেন, এই ধর্মযুদ্ধটা একেবারে পরিষ্কারভাবে একদম ধর্মযুদ্ধের রূপ নিয়েই আসবে। সুকন্যা একমত? দেখুন, ওএমআর শিট নিয়ে যে কথাটা উঠছে, তাতে আমি যেহেতু এই মামলাটা খুব কাছ থেকে দেখেছি এবং আমি এটাতে ডিফেন্সও করেছি, এটা কিন্তু এসএসসির যে অফিসটা ছিল সেটা একদম দরজা জানলা বন্ধ করে, সেখানকার রাস্তাঘাট কাছাকাছি রাস্তাটা অন্তত বন্ধ করে সিবিআইডি সেখানে গিয়ে তদন্ত করেছিল এবং ইনভেস্টিগেশন করেছিল। হঠাৎ করেই সেখানে গেছিল। এবার আমাদের ধারণা বা আমাদের বিশ্বাসও বলতে পারেন, ওএমআর শিটটা হয়তো খুব যত্ন করে সিবিআই বা ইডির হাতে চলে গেছে, বা তারাই হয়তো ওটা নষ্ট করেছে এবং এটাকে একটা ভোটের কাজে ব্যবহার করার জন্য হয়তো এটা করে থাকতে পারে। কথাটা বলতে শুধু ভোটের কাজ, এবং যেটা 26-এ যখন ইলেকশন আসছে তার ঠিক সামনেই এই অর্ডারটা দেওয়া হলো, এটাকে হয়তো একটা ইস্যু করতে পারেন, ভাবতে পারেন। ইলেকশনের কথা এলো, আমি আবার ভাবতে পারেন এটাকে ইস্যু করতে পারেন, কিন্তু যতই আপনারা ইস্যু করুন, যতই কাদা ছোড়াছুড়ি করুন, ভোটটা আমাদের দিকেই আসবে এবং জিতবো মমতা বন্দ্যোপাধ্যায়। সুকন্যা সম্ভবত এখান থেকে অনুপ্রেরণা পাচ্ছেন। আসবো এখান থেকে অনুপ্রেরণা পাচ্ছেন। এটাকে আমি যদি ঘুরিয়েও বলতে পারি, দুর্নীতিকে ইস্যু মনে করেন না বাংলার মানুষ। না, আমার নাম ফেরদৌস। সুকন্যা দেবী যা বলে, সুকন্যা দেবী এটা বেসিক্যালি হয় উনি না জেনে বলছেন অথবা জেনে মিথ্যা কথা বলছেন। যদি এই জিনিস হতো যে সিবিআই এসএসসির অফিসে গিয়ে এই ওএমআর ধ্বংস করেছে, তারপরে সিবিআই সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে এফিডেভিট দিয়েছে, এক জায়গায় বলেনি, শুধু সুকন্যা দেবীকে বলেছে। ভাবুন একবার। তা আমি তো বলবো সুকন্যা দেবীকে সিবিআই তদন্তকালীন করা। না সিবিআই বললো, না সিবিআই বললো, না সরকার বললো, আসলে ওএমআর পাওয়া যাবে, ওএমআর পাওয়া যাবে তৃণমূলের নেতাদের বাড়িতে এবং তৃণমূল পন্থীরা জানে কোথায় ওএমআর রয়েছে। প্লিজ সময় শেষ। আমি তরুণ যদি 30 সেকেন্ড নতুন থিওরি আনলো, যে থিওরি স্বয়ং এসএসসি আনেনি। এসএসসি বলেছে যে আমরা নাকি এসএসসি ধ্বংস করে দিয়েছে। সুকন্যা দি আলাদা করে জানতে পারলেন যে আসলে ভাই থিওরি আনা ব্যাপারটা সুকন্যা দি নিজে না, থিওরি আনা ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আছে। উনি ঠিকই বলেছেন। তোমার ওয়াল দেখিয়ে বললো, তোমার এই ওয়ালটা কি জানো তো? সাধারণ শিক্ষিত ভদ্র মানুষের গালে একটা থাপ্পড়। যারা মনে করে যে সরকার দুর্নীতিগ্রস্ত হবে না, মনে করে ভালো সরকার আসবে, তাদের গালে এই থাপ্পড়। এইটা একটা সিম্পল চেস খেলেছো তো, চেসে একটা বিখ্যাত কোট হচ্ছে, আ ওয়েল প্লেস পন ইজ মোর পাওয়ারফুল দ্যান আ কিং। ঠিক, ওই বোড়েদের না শক্তিশালী হতে হবে, বোড়েদের ভাবতে হবে আমরা দুর্নীতিকে সহ্য করবো না, তাহলে রাজ্য চেঞ্জ হবে। নির্মলা বাবু, আমি আবারও উত্তর চাই। শুধু রাজ্যটা বোড়েরা ঠিক করবেন, তাহলে কর্মযুদ্ধ হবে না ধর্মযুদ্ধ হবে। বোড়েরা ঠিক করবেন, একটু আস্তে প্লিজ। হ্যাঁ বলুন, কি বলছেন? বোড়েরা ঠিক করবেন। তরুণ যদি বলছে বোড়েদেরকে ঠিক করতে হবে, কর্মযুদ্ধ না ধর্মযুদ্ধ হবে? না, আমি তো আপনাকে পরিষ্কার বলে দিলাম। আমার যেটা ধারণা যে এবারের লড়াইটা একটা নতুন লড়াই, এটা ধর্মযুদ্ধের লড়াই। এবং একটা জিনিস বুঝে রাখবেন, সেটা হচ্ছে উত্তর দেবেন, জাস্ট জুড়ে দিচ্ছি। ধর্মযুদ্ধ কৌরবদের বিরুদ্ধে পাণ্ডবরা করেছিল কিসের জন্য? এই যে ধর্মের কথা আপনি বলছেন, সত্যের খোঁজে তো। হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সত্যের খোঁজে লড়াই না? না, তার প্রমাণ হচ্ছে আমি এই যে লড়াইটা, যে ধর্মযুদ্ধের কথা বলছি, আপনি কিন্তু এটা রিলিজিয়ান, যে ধর্ম, রিচুয়ালস, ওইগুলো দিয়ে মেলাবেন নয় তো। এই ধর্মটা ব্যবহার নির্ধারিত, এবং সেই কথাটাই আমি বলছি যে এটা কন্ডাক্ট, এটা ব্যবহার দ্বারা নির্ধারিত। এবং কেন আমি বলছি, সুপ্রিম কোর্টের জাজমেন্টে আমি যতটুকু পড়েছি, প্রথমেই তারা লিখেছেন একটাই কথা, যে এই জালিয়াতিটা এমন জায়গায় পৌঁছেছে যে এটা অসংশোধনযোগ্য। আমরা কোনোভাবে এটাকে
সংশোধন করতে পারবো না বলে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছি। কিন্তু কোথাও কি বিজেপির সরাসরি এই কর্মযুদ্ধে জড়াতে কোনো সমস্যা আছে? আমি বলছি না, এ রাজ্যের বামেরা, সিপিএম এর তরফ থেকে শতরূপ ঘোষের একটি মন্তব্য আপনাদের শোনাবো। শতরূপের এই মন্তব্যে পর আমি নিশ্চিতভাবে তরুণের কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব কেন তারা কর্মযুদ্ধ ছেড়ে ধর্মযুদ্ধের দিকে যাচ্ছেন। শতরূপের বক্তব্য। এই দুর্নীতি 2016 এসএসসি রিক্রুটমেন্টের দুর্নীতি, 2016 যখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির 2 নম্বর নেতা ছিল, 2016 যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পোস্টার বয় ছিল, 2016 যখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী ছিল। এই চুরি একা মমতা ব্যানার্জির চুরি নয়, এই চুরি একা পার্থ চ্যাটার্জির চুরি নয়, এটা মমতা শুভেন্দু পার্থর যৌথ দুর্নীতি। তরুণ, যদি এখানে আমার একটা প্রশ্ন, রাজ্যের মানুষ যে কারণে দুর্নীতিকে ইস্যু মনে করেন না, বিজেপির কাছেও কি দুর্নীতি সেই কারণে একটা অস্বস্তির বিষয়? আমি ওদের কথা ধরে বলছি। না, একদমই নয়, একদমই নয়। 30 সেকেন্ডে। ফার্স্ট থিং দেখো, আজকের দিনে আমি বলতে পারি দাঁড়িয়ে যে বামফ্রন্ট আবার তৃণমূলের কাছে হেরেছে। বামফ্রন্টকে ডাবল গোল দিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন? বামফ্রন্ট জমানায় 10,334 জনের চাকরি গেছিল ত্রিপুরায়, আর এখানে সে 24,000, ডাবল। এখানে বামফ্রন্ট আবার হেরেছে, প্রমাণিত। আর শতরূপ দাদের এখন মিটু সিজন চলছে, ওরা মিটু নিয়ে ভাবুক, আপাতত ওদের ইস্যুগুলো ভাবুক। আমি আবার বলছি, চাকরির কথা হচ্ছে তো, এই কয়েকদিন আগে হাইকোর্টে ওদের আমলে পাওয়া চাকরি গেছিল, চিরকুটে চাকরি গেছিল। এক চোর আরেক চোরকে বলছে যে তুই চোর, এই চোর, বেসিক্যালি সব করা চোর। মানে আপনাদের কাছে এক মিনিট, মানে কর্মযুদ্ধ লড়তে হলে সেটা আপনার কাছে অস্বস্তির নয়? না, নয়। আমরা রাম রাজ্যের কথা বলি, বললাম তো রাম রাজ্যের কথা বলি, সুশাসনের কথা বলি। চাকরি গেছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি অনুসারে তৈরি কমিটির একেবারে সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, এই হাওড়ার একটি দীনবন্ধু ইনস্টিটিউশনে সে জীববিদ্যার শিক্ষক। ফলে সেই শিক্ষক চিরকুটে নয়, তার 3 জনের মধ্যে সে অ্যাকচুয়ালি সাবপ্রেস করে আদালত থেকে অর্ডার পেয়েছিল, সিঙ্গেল বেঞ্চে, ডিভিশন বেঞ্চে অর্ডারে তার চাকরি গেছিল। নির্মলবাবু 10 সেকেন্ড। আমি একটাই কথা বলবো, যে সেটা হচ্ছে সিপিএম ক্রমাগত কেন শুভেন্দুবাবুকেই শুধু আক্রমণটা বলছে না, এই একই আমি জিনিস দেখছি। মমতা ওদের টার্গেটে নেই, এটা ওদের পার্টি রেজলিউশনে আছে, বিজেপি প্রধান শত্রু। সেই কারণেই ওদের পার্টি কংগ্রেস শুরু হচ্ছে। সমানে শুভেন্দুবাবুটাই টার্গেটের অ্যাটাক, মমতা সাইডে চলে গেল। 10 সেকেন্ডে সুকন্যা, ধর্মযুদ্ধ কর্মযুদ্ধ এমন কোন যুদ্ধ কি তৃণমূল আছে? ধর্মকে নিয়ে রাজনীতি করতে নামিনি আমরা, প্রত্যেকেই কর্ম চাইছি, যেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে হচ্ছে। আরে দাঁড়াও ভাই, আমরা কর্মসংস্থান চাইছি, তাই জন্য আমাদের চাকরি খেয়ে কর্মসংস্থান, আমার চাকরি খেয়ে কর্মসংস্থান। টাইম আপ প্লিজ, আমাকে শেষ করতে হবে। আমি অনির্বাণের চক্রভুজকে শেষ করব ঠিক এই প্রশ্নটা এবং তার উত্তরটা আরেকবার আপনাদের সামনে রেখে, এবং যারা যারা মন্তব্য করেছেন মন্তব্যগুলো স্মরণ করিয়ে দিই। যদি সত্যি রাজ্যের মানুষ দুর্নীতিকে ইস্যু মনে না করেন, তাহলে যে চক্রভুহে আপনারা দাঁড়িয়ে আছেন, আমরা দাঁড়িয়ে আছি নাগরিক হিসেবে, সেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। আর যদি সত্যি ইস্যু মনে করেন, আর সেই ইস্যুতে যদি আপনাদের মনে হয় সত্যের জন্য লড়াই, যে লড়াই পাণ্ডবরা লড়েছিলেন, সেটা সব থেকে বড় ধর্মযুদ্ধ, তাহলে নিশ্চিতভাবে ধর্মযুদ্ধেও কর্ম আসবে। কিন্তু নিতান্ত যদি ধর্মকে রাম রাবণের যুদ্ধ মনে করে, রাম রহিমের যুদ্ধ মনে করে, তাহলে এ রাজ্যকে কর্মযুদ্ধের লড়াই আরও দীর্ঘদিন লড়তে হবে। আমি জানি না আরও কত মানুষকে পরিযায়ী হতে হবে 8 পাস সার্টিফিকেটটুকু ছাড়া। অনির্বাণের চক্রভূ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন TV9 বাংলা।